দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। হয় না, এটা তো ন্যূনতম যদি ওনার সব জায়গায় মব তৈরি করে, গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আবিদুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায় না বিশেষ দৃষ্টিকোণ থেকে একই সাথে তাদেরকে সিট দিয়েছে, তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবক্রেসিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারাও নাকি হচ্ছে মজলুম। আমি বিশ্বাস করি আজকের এই টকশো গোটা জাতি দেখতেছে। আপনার আপনাদের দুজনের কাছে আমি অনুরোধ করব, আপনারা দুজন আবারও বলবেন দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো, আপনারা আবারও বলবেন, এই বিতর্ক শেষ হবে না কিন্তু। আমরা সাদিক কায়েমের কাছে শুনবো আপনার এই কথাগুলোর জবাব। ক্যাম্পাসগুলোতে হল দখল করছেন বিভিন্ন নামে, সাধারণ ছাত্র পরিষদ, বিভিন্ন কমিটি, ছাত্র প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। এটি একটা আপনাদের রাজনৈতিক কৌশল যেন ছাত্রদল জায়গা করতে না পারে। এই বক্তব্যের জবাবে কি বলবেন? আচ্ছা, এই সবকিছুর আনসার হলো দায় দিয়ে দাও। রাকিব ভাই তার প্রেস কনফারেন্সে বলেছিল শিবিরের উপর দায় দিয়ে দাও, বাংলাদেশে যাই ঘটুক ওই শিবিরের উপর দায় দিয়ে দাও। চট্টগ্রাম সিটি কলেজের যে ঘটনা, সে ঘটনা যেহেতু আমি ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সবগুলো ঘটনার একদম আদ্যপান্ত। সিটি কলেজের কিছু জুলাই গ্রাফিতি ছিল এবং কিছু পোস্টার ছিল, ওইখানে ছাত্র দলের আমাদের বন্ধুরা গিয়ে তারা একটা ওয়ার্ড লিখেছে গুপ্ত। আচ্ছা, তাদের এটা লেখার স্বাধীনতা আছে, আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু আমি তার কাছে চাপাতি অথবা রামদা দিয়ে তাকে কুপাই আমার তার পায়ের জোড়াটা আলাদা করে দিব না, এমন কোনো ক্যাম্পাস আমরা চাই না। তো ওখানে যেটা হলো, গুপ্তা লেখার পরে ওখানকার চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে একটা ছবি তুলেছে ফেসবুকে, তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পাবেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, যে গুপ্ত লেগেছে, দ্যাটস গুড। এবং এখানে একটু বানান যে ভুল হয়েছে, বানানটা যদি ছাত্রদলের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের যদি বানানটা যদি একটু ঠিক হয় তাহলে সংগঠনের মর্যাদাটা আরেকটু বাড়ে। তো বানান ভুল করেছে, বানানটা এইভাবে হলে ভালো হয়, সুন্দর করে সে লিখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেই এখানে গ্রাফিতির পাশাপাশি যেই হচ্ছে আপনার পেস্টনগুলো ছিল, সেগুলো খুলে ফেলে ছাত্রদলের বন্ধুরা এবং তারা এখানকার কলেজ প্রশাসনের কাছে সেটা অভিযোগ করে কেন এটা খুলে ফেলা হয়েছে। তো এটা যখন অভিযোগ করে বের হচ্ছিল, তখন ওইখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা ওখানকার ছাত্র শিবিরের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর নৃশংসকারে তারা হামলা করে। হামলার পরে তারা এটার প্রতিবাদ করে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ইতিহাসের ন্যাক্কারজনক একটা হামলা। ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, এই যে মির্জা ফারুক আপনি দেখতে পাচ্ছেন রামদা নিয়ে কীভাবে হচ্ছে দাঁড়ায় আছে, সাধারণ সম্পাদক ওমরগনি এমইএস কলেজ, সে ও কলেজে পড়ে না। এইভাবে হচ্ছে আমরা দেখতে পাই দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এখানে সন্ত্রাসীরা, আমার এখানে পুরো ডিটেলস আছে, পলাশ, মির্জা ফারুক, এরপর সাদত হোসেন, অনেকের নাম আমি এখানে বলতে পারবো। তারা রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়ে, ইসলামী ছাত্র শিবির ওখানকার একটা ওয়ার্ডের সভাপতি আশরাফুল, তার পায়ের গোড়ালিতে আঘাত করে পুরো পাটাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, এখন এই বিচ্ছিন্ন করার পরে যেই সন্ত্রাসী রামদা দিয়ে দিনে দুপুরে, যেটা পত্রিকায় এসেছে, কোপানোর পরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং ছাত্রদল তারা, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের অপরাধীদেরকে তারা দায় মুক্তি দিতে চাচ্ছে, তারা প্রকাশ্য রাজনীতির কথা বারবার বলছে। তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে, সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। এবং একই সাথে প্রকাশ্য রাজনীতি মানে আমরা তাদের মধ্যে বুঝি যেতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি, সবাই এই জায়গায় একমত, নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদবাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদবাই, যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা, উনি বলেন, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না, আমি আর না বলি। না, আমি আপনার কাছে আসবো না, এইভাবে হয় না। এটা তো ন্যূনতম যদি ওনার দিয়েছে, এটা ছাত্রদের উপর দেন কেন? 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মব তৈরি করে, গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আবিদুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায়। না 36 জন আদবাই, এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড, 36 জন আদবাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদবাই তৈরি করে আবার সে হচ্ছে আবার অভিযোগ যে প্রকাশ্য রাজনীতি বলতে সন্ত্রাস করতে চান আপনারা, যেটি অভিযোগ করা হয় ছাত্র শিবিরের পক্ষ থেকে,
যে 5 আগস্টের পর থেকে আপনারা নানাভাবে চেষ্টা করেছেন হলগুলো দখল করার, করতে পারছেন না বলেই এই বিষয়গুলো সামনে আনছেন। হল দখলের রাজনীতিতে আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ কেন আসছে? দেখেন, 5 আগস্ট ঘটার পরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আধিপত্য সৃষ্টি করছে তার হচ্ছে শিবির সাধারণ শিক্ষার্থীর নামে। 5 আগস্টের পরে বিকেল থেকে হলে যত শিবির আছে সবগুলোকে তুলে নিয়ে একসাথে ছাত্র প্রতিনিধির নামে মবক্রেসি করে একটা সাধারণ শিক্ষার্থী কোনো রাজনৈতিক শিক্ষার্থীকে হলে উঠতে দেয় নাই। এরাই ছায়া প্রশাসন হিসেবে কাজ করেছে। আবুজর গিফারি মাহফুজ জৌহল ছাত্রদলের সমাজসেবা সম্পাদক, তাকে চট থাপ্পড় মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার জসিমউদ্দিন হল, কবি জসিমউদ্দিন হলের যেই ছেলে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল, পুলিশ তার বাসা তছনছ করেছিল, সেই সিফাত ইবনে আমিনকে জসিমউদ্দিন হলে ঢুকতে দেন, আমি নিজে গিয়েছি, শিবির তাকে ঢুকতে দেয় নাই। সুতরাং এই আধিপত্য শিবির 5 আগস্টের বিকেল থেকে শুরু করেছে। এবার যে আদু ভাইয়ের কথা বলছে সাদিক কায়েম, আজকে অনেক গর্বের সাথে হয়তো বা এগুলো বলেন, কিন্তু মানবতা বোধ থাকলে এগুলো কখনো বলতেন না। আজকে যাদেরকে আদু ভাই বলতেছেন, এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে, ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাসে ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্রত্ব একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবক্রেসিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারও নাকি হচ্ছে মজলুম। ওকে, শোনেন না, কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের কেন এই ধরনের মিথ্যা কথা বলেন সাদিক কায়েম? লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন, লজ্জা হওয়া উচিত আপনার প্রতি। ওখানে সিদ্ধান্ত ছিল ওই কমিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সাথে বসবে এবং এর আগ পর্যন্ত তাদেরকে সিট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিট পাচ্ছে না। সেখানে আপনি 2500 সেশনের শিক্ষার্থীদেরকে এখন সিট দিচ্ছেন। এই দায় কার? তো এই দায় আপনার, এই দায় আপনার ভিসি। এটা তো আপনি পারেন নাই কেন? আপনার ভিসি নিয়ে স্যার কেন বিএনপি করতে জিজ্ঞেস করেন? পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি বলছে, আপনি ভিসি নিয়ে স্যার আপনার ভিসি স্যার, তাহলে আপনি কেন পারেন না? সারাক্ষণ ভিসির সাথে ঘুরে বেরিয়েছেন আপনি। হ্যাঁ, এটা তো আপনাদের দুনিয়া জানে না, এটা সত্য না। আবার হচ্ছে সেই গণতন্ত্র কালচার ফিরে কেন করেন? 90 এর পরে যেভাবে হচ্ছে এই সংকট তৈরি করে গণতন্ত্র গ্যাস নিয়ে এসেছেন, এভাবে হচ্ছে আমরা একটু আগ্রহের কাছে শুনে আসি, তৈরি করে ভয়ের সংস্কৃতি তৈরি করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে আবার সেই ফেসিবাদী কাঠামো তারা ফিরে আসতে চায়। আমরা একটু আগ্রহের হয় না। জি প্লিজ, সিদ্ধান্ত না হওয়ার আগে এটা আপনার টার্ন ছিল না, আমি আপনার কাছে আসবো। আবিদুল ইসলাম খান আর 1 মিনিট চেয়েছেন, তিনি ইন্টারাপ্ট করছেন না এখন। এই আদু ভাইদেরকে এই বর্তমান প্রশাসন এসে হলে অ্যালটমেন্ট দিচ্ছে। আমরা যখন গিয়েছে যাওয়ার পরে এই টক শো, আজ আমি বিশ্বাস করি আজকের এই টক শো গোটা জাতি দেখতেছে। নিঃসন্দেহে আপনার সামনে সাদিক কায়েম এই যে আজকের ঘটনাগুলো ঘটছে, গতকালকে যা ঘটে গেছে, আমি কোনো এগুলোকে সমর্থন আমি করি না, আমি এখনো বলছি করি না, কিন্তু এগুলোর উৎপত্তি কোথা থেকে? এই সুমাইয়া বান্না যে পোস্ট দিছে, এই সুমান্না বান্নাকে আপনি ডাকসুতে ডেকে এনে এই যে পুরস্কার দিবেন না সুমাইয়া বান্নাকে, এই যে ছবি সাদিক কায়েম দেখেন, ফোনের দিক তাকান, তাকে পোস্ট দেন, তাকে এখানে আমার এই ডাকসু একটা পাবলিক প্লেস, এখানে প্রতিদিনে হাজার হাজার মানুষ এখানে আসে। এই ধরনের নেগেটিভ ছড়ায়, এখানে কে আসছে, কে আমার সাথে আপনি এগুলোকে ডিমান্ড করেন সাদিক কায়েম, এগুলো কারণে তো আজকে এই ঘৃণা দায় দিয়ে দিচ্ছেন। এগুলোকে তো এইভাবে না পুরোটা দায় দিয়ে। ওকে, আমরা একটু আমি তো আপনার বিরুদ্ধে হাজারটা প্রমাণ দিতে পারবো। এই যে আপনারা নারীদেরকে আর ভাই এগুলো ঘৃণা থেকে শুরু হইছে, আপনাদের এই যে বক্সের কর্মীরা শুরু কে করছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাদিক কায়েম, একজন করে বলি তাহলে শোনা যাবে। আমাদের আবিদ ভাই এবং মায়েদরা ডিপার্টমেন্ট অফ বাকশাল এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ এবং গতকালকে আমার আবিদ ভাই, আমার বড় ভাই, যে আপনাদের দুজনের কাছে আমি অনুরোধ করব যে আমরা এক এক করে বলি। সে ফেক অ্যাকাউন্ট এবং হচ্ছে বট বাইক চালায়, দুজনই শিবিরে, যে হলো বিএনপির কিশোরগঞ্জের যে এমপি প্রার্থী তার পেজ চালায়। ধন্যবাদ। আমরা একটু জনাব আকবর হোসেন তাদের আপনি নিশ্চয়ই তাদের দুজনের কথা আপনি শুনছেন, যে আমরা যদি ক্ষমতা থেকে থাকে আমি সিনিয়র সাংবাদিক আকবর হোসেনের কাছে শুনতে চাই। আবিদুল ইসলাম খান অনুরোধ করব, আমরা একটু আরেকজন অতিথি আছেন, আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছ থেকে একটু শুনে আসি। জনাব আকবর হোসেন, আমি একটু অনুরোধ করব। সাদিক কায়েম আপনি বলেছেন, আপনি আরেকবার আপনারা দুজন আবারও বলবেন। দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো, আপনারা আবারও বলবেন। এই বিতর্ক শেষ হবে না, কিন্তু একটা জায়গায় আমাদের থামতে হবে। ঠিক আছে, রামদাস ছবি আসছে কিনা নারে তাকবীর আল্লাহু আকবার। আবিদুল ইসলাম, আমি একটু সহযোগিতা চাইছি আপনাদের। এক্সট্রিমিস্ট আচরণ করতেছেন, গোটা দেশ জ্বালাই ফেলতেছেন, আবার নিজেরা সাধু সাজতেছেন মিয়া। যে আমরা আসছি।